আরে স্যার, আপনারা? আরে এই প্রশ্নটাই তো আমরা তোমাকে জিজ্ঞেস করছি। তুমি এখানে কি করছো? তুমি তো অসুস্থ ছিলে। আরে স্যার, বাইক চুরি হয়ে গেছিল আমার। এই সামনে থানাতেই রিপোর্ট লেখাতে এসেছিলাম। এই দেখুন। আমরা জানি তোমার বাইকটা কোথায়। আপনারা কি করে জানলেন স্যার? তোমার বাইক বিক্রম বিজয়ের বাড়ির কাছে পেয়েছি। সেই বিক্রম বিজয় যে তোমার বাবার খুনি। যখন ব্যুরোতে এসিপি স্যার বলল যে বিক্রম বিজয়ের খুন হয়েছে, তখন তুমি জানতে না ওই বিক্রম বিজয়? হ্যাঁ স্যার। আরে তাহলে তুমি ব্যুরোতে কেন বললে না? তোমার বলা উচিত ছিল যে বিক্রম বিজয়ই তোমার বাবার খুনি। স্যার, বাবার শ্রাদ্ধ ছিল স্যার। মন্দির থেকে ব্যুরো আসছিলাম, ওনার ব্যাপারেই ভাবছিলাম। আর কিছু খেয়াল ছিল না স্যার। একদম কিছু মাথায় আসছিল না, বুঝতেই পারছিলাম না কি করব। আর এই যে তোমার হাতটা কাটা, এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার, এটা তো মন্দির থেকে যখন আমি অটোতে ফিরছিলাম। কি হলো স্যার? তাহলে একজন অচেনা লোক আঘাত করে চলে গেল, হ্যাঁ? এমনি অকারণে? স্যার, আমি জানি বিশ্বাস করাটা একটু কঠিন, কিন্তু এটাই সত্যি। আচ্ছা পঙ্কজ, তুমি সবসময় তো বাইকে করে ব্যুরোতে আসতে, হঠাৎ তুমি অটো করে কেন এলে? হঠাৎ করে না স্যার, আমার বাইক তো দুদিন ধরে খারাপ হয়ে রয়েছে। তাহলে তোমার খারাপ হয়ে যাওয়া বাইকটাকেও নিয়ে গেল। সে ওটাকে রিপেয়ার করলো, আর ঠিক হয়ে যাওয়ার পর ওটাকে একটা ফাঁকা জায়গায় ফেলে দিয়ে এলো। তাও কাকতালীয় ভাবে এমন একজনের বাড়িতে ফেলে দিয়ে এলো যার আজই খুন হয়েছে, আর যে তোমার বাবার খুনিও। স্যার, আপনারা আমাকে সন্দেহ করছেন? আপনাদের মনে হচ্ছে ওই বিক্রম বিজয়কে আমি মেরেছি? যদি এই পঙ্কজ নিজের বাড়ি থেকে বিক্রম বিজয়ের বাড়িতে যায়, তো এখানে এই জাংশন থেকেই গিয়েছে। স্যার, সিগন্যালে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকেই আমরা জানতে পারবো যে পঙ্কজ ওই বাইকে করে এখান থেকে গিয়েছিল নাকি ওটা অন্য কেউ ছিল। এক মিনিট রিওয়াইন্ড করো, পজ করো। স্যার, এই দেখুন, একে পঙ্কজের মতনই দেখতে লাগছে না? বাইকের নাম্বার হলো XYA4784। স্যার, পঙ্কজের বাইকের নাম্বারও এটাই। পুরবি, এই পঙ্কজ এতটা তো ভুল করবে না যে একটা অপরাধ করতে যাওয়ার আগে রাস্তায় আর একটা অপরাধ করবে, সিগন্যাল ভাঙা। নিশ্চয়ই কেউ আছে যে পঙ্কজকে ফাঁসাতে চাইছে, আর সেই কারণেই ও সিগন্যালটা ভেঙেছে, যাতে আমাদের যে সন্দেহটা আছে পঙ্কজের উপর, ওটা আরো মজবুত হয়। কিন্তু স্যার, পঙ্কজকে কে ফাঁসাতে চাইবে? হতে পারে ওর কোনো পুরনো শত্রু। স্যার, আমার এমন কোনো পুরনো শত্রু নেই যে আমাকে ফাঁসানোর জন্য এরকম কিছু করবে স্যার। পঙ্কজ, খুব ভালোভাবে চিন্তা করো, কেউ তো হবে। না স্যার। যদি তোমার কোনো শত্রু না থেকে থাকে, তাহলে এই খুন তুমিই করেছো। তুমি নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছো তুমি, আর সেটাও ওনার মৃত্যুবার্ষিকীতে। স্যার, আমার প্রতিশোধ নেবার কোনো মেন্টালিটি নেই স্যার। আমি খুনি না স্যার, আমি একজন সিআইডি অফিসার। যতদূর বাবার কথা স্যার, আমি তো ওনাকে ভালো করে দেখিও নি স্যার। আমার তো এমন কিছু মনেও নেই যে উনি আমাদের সঙ্গে কখনো টাইম স্পেন্ড করেছেন বা আনন্দ করেছেন। স্যার, উনি হয়তো কখনো ভাবতেনও না যে ওনার একটা ছেলে আছে যার ওনাকে প্রয়োজন। তার মানে হলো তোমার বাবার সঙ্গে তোমার সম্পর্ক ভালো ছিল না? স্যার, উনি একজন আন্ডারকভার কপ ছিলেন। বেশিরভাগই নিজের কাজে ব্যস্ত থাকতেন। বাড়ি, সংসার, সন্তান, পরিজন, সেসব নিয়ে উনি কোনোদিন মাথায় ঘামাননি। আমাকে শুধু আমার মাই মানুষ করেছেন স্যার। কিন্তু তাও বলছি পঙ্কজ, তোমার নিজের বাবার সাথে কোনো না কোনো স্মৃতি তো জড়িয়ে থাকবে না? কিছু মনে আছে?
শুধু স্যার এইটুকুই মনে আছে আমার স্যার, আমাকে উনি মেলায় ঘুরতে নিয়ে যেতেন, কিন্তু মেলায় নিয়ে যাওয়ার আগে উনি আমাকে হসপিটালে নিয়ে যেতেন প্রতিবার। কি? হসপিটালে? ওটা কেন? হয়তো ছোটবেলায় আমি খুব অসুস্থ থাকতাম, আর উনি হসপিটালে নিয়ে যেতেন, আর আমার খুব ব্যথা লাগতো স্যার। যন্ত্রণা? পঙ্কজ, কোথায় যন্ত্রণা হতো? স্যার পিঠে, এখানে স্যার। পিঠে? পঙ্কজ, ডাক্তার পিঠে কি করতো? না স্যার, তেমন কিছু মনে পড়ছে না স্যার। মনে করো পঙ্কজ, মনে করো কি করতো? তোমার পিঠে ইঞ্জেকশন দিত, বা পিঠের থেকে রক্ত বার করতো? কি করতো মনে করো? স্যার 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 ড্রিল ড্রিল মেশিন দিয়ে কিছু করতো হসপিটালে। কি বলে, ড্রিল মেশিন দিয়ে? আর তারপরে তোমার পিঠে যন্ত্রণা হতো? খুব ব্যথা করতো স্যার, আমি তো এক সপ্তাহ ঠিক করে বসতে পারতাম না। আর তারপর বাড়ি যাবার পর তোমার ঘুম ঘুম পেত, অদ্ভুত কিছু মনে হতো, মাথা ঘুরতো? হ্যাঁ স্যার। স্যার মেলায় যখন আমি ঘুরতে যেতাম তখন ঘোরের মধ্যে থাকতাম স্যার, সারাক্ষণ মাথাটা ঝিমঝিম করতে আর ঘুরতো স্যার। কিন্তু স্যার এই কথাটার কেসটার সাথে কি সম্পর্ক? সম্পর্ক আছে বস। আমার মনে হচ্ছে এর বাবা এর খুব কম বয়সে এর বোন ম্যারো ডোনেট করে দিয়েছিল। কিন্তু স্যার, বাচ্চাদের বোন ম্যারো ডোনেট করা তো বেআইনি কাজ। বেআইনি কাজ, কিন্তু আমার মনে হচ্ছে বস টাকার জন্য বা যে কোনো কারণেই হোক ওই ডক্টর এর বাবার জন্য এই সমস্ত করেছে। সেটা বুঝলাম স্যার, কিন্তু আমি এখনো এটা বুঝতে পারছি না যে ওই ঘটনাটার এই কেসের সাথে কি সম্পর্ক। কানেকশন এইটা পুরোপি, যখন কাউকে বোন ম্যারো ডোনেট করা হয়ে থাকে তখন যাকে বোন ম্যারো ডোনেট করা হয়েছে সেই ব্যক্তির হিউম্যান কাইমারিজম হয়ে যায়। হিউম্যান কাইমারিজম? এটা এটা কি ডক্টর সালুখে? মনে করো যে যে লোকটাকে বোন ম্যারো ডোনেট করা হয়েছে সেই ব্যক্তিটির শরীরে দুটো ডিএনএ তৈরি হয়ে যায়। একটা ডিএনএ সেইটা যেটা ওর নিজের অরিজিনাল, আর দ্বিতীয় ডিএনএটা তার যার বোন ম্যারো তাকে ডোনেট করা হয়েছে তার। তার মানে ডক্টর, পঙ্কজের বোন ম্যারোটা যে পেয়েছে তার রক্তেও এই পঙ্কজের ডিএনএ আছে। এক্স্যাক্টলি দয়া বস, আমার মনে হচ্ছে সেই ব্যক্তিটা একটা বিশেষ লোক যার জন্য পঙ্কজের বাবা এই কাজ করেছিলেন। এমন কোন বিশেষ লোক যে পঙ্কজের বাবা ইন্সপেক্টর অধিরাজের খুব কাছের মানুষ ছিলেন, আর তার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে ও একটা খুন করে বসে। কিন্তু কে? দয়া। হাই স্যার। হ্যালো অভিজিৎ। হাই দয়া, কেমন হ্যালো, আছো? গুড। সরি, আপনাকে এরকম একটা জায়গাতে ডেকে আনতে হলো। অভিজিৎ, যে ইনফরমেশন তোমার দরকার ছিল সেটা না সিআইডি অফিসে দেওয়া যেত না আমার অফিসে। থ্যাংক ইউ স্যার আমাদের সাহায্য করার জন্য। স্যার পঙ্কজ একজন সৎ অফিসার, আর যদি আপনার সাহায্যকে আমরা নিরাপরাধ প্রমাণ করতে পারি। অভিজিৎ, তোমার মনে আছে এক বিপজ্জনক অপরাধী ছিল রাকা, তাকে ধরতে তুমি আমাকে সাহায্য করেছিলে। তা ধরে নাও আমি সেটারই ঋণ মেটাচ্ছি। এসব আপনি কি বলছেন স্যার? অ্যাকচুয়ালি আমাদের পঙ্কজের বাবা ইন্সপেক্টর অধিরাজের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই, যতটা আপনি দিতে পারবেন। আপনি কাজ করেছেন না ইন্সপেক্টর অধিরাজের সঙ্গে? হ্যাঁ দয়া, অধিরাজ খুবই সৎ ইন্সপেক্টর ছিল আর সাহসীও। আমার তো এটা বলতে গর্ব হয় যে আমরা একসাথে কাজ করেছি। স্যার অ্যাকচুয়ালি আমরা এটাই জানতে চাই যে ওনার আন্ডার কভার মিশনের সময় ওনার সঙ্গে কারো কি কোনো গভীর সম্পর্ক হয়েছিল? আই মিন কোনো নতুন পরিবার, সেরকম কিছু? অভিজিৎ, এই যে আন্ডার কভারদের যে দুরকম জীবন হয়, খুব কঠিন হয় সেটা সামলানো। এই পুলিশেরাও তো মানুষ হয় নাকি, আর তাদেরকেও সেই সীমাটা পেরিয়ে যেতে নেই যেটা ও পেরিয়ে গিয়েছিল। মানে
ওনারও কারোর সঙ্গে ভালোবাসা হয়েছিল? ওনারও কোনো অন্য পরিবার ছিল? হ্যাঁ, অধিরাজের দ্বিতীয় স্ত্রী বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল। ও, আর অধিরাজ বাবুর মৃত্যুর পর এই দ্বিতীয় বাচ্চাটার কি হয়েছে? এই রহস্য সবসময় রহস্যই রয়ে গেছে। অধিরাজ ওই দ্বিতীয় বাচ্চাটাকে কোথায় রেখেছে, কিভাবে বড় করেছে, আর ওই বাচ্চাটা কোথায় গেল কেউ কিছু জানে না। আর এই যে বাচ্চাটা, মানে দ্বিতীয় বিয়ের বাচ্চাটা, কত বয়স ওর? এ পঙ্কজের থেকে 2-3 বছর বড় হবে। বিয়ে পঙ্কজের মায়ের সাথে আগে হয়েছিল, কিন্তু বাচ্চা দ্বিতীয় স্ত্রীর আগে হয়েছিল। হয়তো ওনার কোনো রোগ ছিল যার কারণে অধিরাজবাবু পঙ্কজের বোন ম্যারো ওকে দিয়েছিলেন। নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হতে পারে খুনটা পঙ্কজের সৎ ভাইই করেছে। আর এখন প্রশ্ন এটাই যে পঙ্কজের এই সৎ ভাই কে সে, আর এখন কোথায়? আমার কিছু কিছু আইডিয়া হচ্ছে যে ওর সঙ্গে ঠিক কি হতে পারে। দেখুন স্যার, আমাদের আরো একটা সাহায্যের খুব প্রয়োজন। এই আন্ডার কভার মিশনের সময় আপনাদের সঙ্গে আর কারা কারা ছিলেন তার সবার ইনফরমেশন চাই, আর অধিরাজ বাবুর ডিটেলস। অভিজিৎ, এটা একটু মুশকিল হবে। জানি স্যার, এটা খুবই কঠিন, কিন্তু কাউকে নির্দোষ প্রমাণ করতে হবে। আপনি আমাদের উপরে বিশ্বাস রাখতে পারেন, সমস্ত ইনফরমেশন আমাদের কাছেই থাকবে। ওকে। এই কতক্ষণ আর অপেক্ষা করতে হবে? এই লোক সময় আসে না কেন? আরে ভাই, আধ ঘন্টা ধরে অপেক্ষা করছি। আজই আমার পুরো টাকা চাই। আজই আমাকে এই শহর ছেড়ে দিতে হবে। তোর হিসাব তো আমি আজ এখনই এই মুহূর্তে করব। তোর অ্যাকাউন্ট সিআইডি বন্ধ করবে। বাবার ধার মেটানো প্রত্যেক সন্তানের কর্তব্য, আর যে ছেলে এটা করে তাকেই ভালো ছেলে বলা হয়, আর সেটা হলাম আমি। তুমি তো কিছু করনি, আমি নিয়েছি আমার বাবার মৃত্যুর বদলা। দেখো মোহিত, তোমাদের বাবা ইন্সপেক্টর অধিরাজ একজন সৎ, একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার ছিলেন। কি ভাবছিলে তুমি তোমার মতন একজন অপরাধীর বাবা হয়ে গর্ব করতেন, নাকি পঙ্কজের মতন একজন সৎ সিআইডি অফিসারের উপর? তার সত্যি কথা বলতে তো বাবার সব সময়ই এই পঙ্কজের উপর গর্ব ছিল, আর ভালোবাসতো একেই বেশি। আমাকে তো উনি অনাথ আশ্রমে দিয়ে দিয়েছিলেন স্যার, যাতে ওনার দ্বিতীয় পরিবারের ওপর কোনো আঁচ না আসে। তুমি যখন এই কথাটা জানতে আমাদের কাছে এলে না কেন? আমি তো তোমার ভাই, একসঙ্গে ধরতাম বিক্রমকে, তাও আইনের পথে। চাই না আমার তোমার সাহায্য। আমাদের বাবার হত্যাকারীকে কিভাবে ধরতে হবে, কিভাবে ওর উপর প্রতিশোধ নিতে হবে, এর প্ল্যানিং আমি আগে থেকে করে রেখেছিলাম, অনেক দিন থেকে। আর এটাই হলো কারণ আমার সিবিআই অফিসার হওয়ার। আর ঠিক আমার বাবার মতোই একটা আন্ডার কভার মিশনে গেছিলাম ওই বিক্রমের বিরুদ্ধে, কিন্তু এইবার তাকে সাজা দেওয়ার জন্য নয় স্যার, বরং ওকে শেষ করার জন্য। একজন সিবিআই অফিসার হয়েও তুমি অপরাধ করেছো। তোমাদের মতো অফিসারের জন্যই সবাই আইনের উপরে ভরসা করতে পারে না। এই কাজে কেতন তোমাকে সাহায্য করেছিল না? হ্যাঁ স্যার, কেতনও আমার বাবার সাথে কাজ করত। সেও একজন আন্ডার কভার অফিসার ছিল, সেই আমাকে সবকিছু বলেছে। আর তার বলাতেই আমি জানতে পারি যে ছোটবেলায় আমার একটা অপারেশনও হয়েছিল। আর যখন তুমি জানতে পারলে যে তোমার রক্তে দুটো ডিএনএ আছে, একটা তোমার আর একটা আমার, তুমি খুন করে আমাকেই ফাঁসিয়ে দিলে। হ্যাঁ,
আর এই জন্য আমার রক্ত বার করে আমি ওই অস্ত্রের ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। আর তারপর তোমার হাত কেটেছিলাম, যাতে এক তীরে দুই পাখি মরে। আমার দুই শত্রু, আমার বাবার হত্যাকারী ওই বিক্রম। হ্যালো কৈলাস স্যার। স্যার, আমি বিক্রমের রুমেতে অডিও ডিভাইস লাগিয়ে দিয়েছি। আর তুমি আমাকে এত ঘৃণা করার কারণ কি ভাই? কেন করবো না বলো তো? আজ পর্যন্ত সবকিছু তুমি পেয়েছো। আমাদের বাবার নাম, ওনার ভালোবাসা, ওনার সম্মান, সবকিছু। আর দুঃখের বিষয় তো এটা যে এত কিছু পাওয়ার পরেও তোমার এতটুকু হুঁশ ছিল না যে আমাদের বাবার হত্যাকারী কে। স্যার, আজকে যদি আমি না হতাম তাহলে আমাদের বাবার হত্যাকারী আজও বেঁচে থাকতো এবং ঘুরে বেড়াতো। আর তুমি কি পেলে মোহিত? জেল। আর খুন করে তোমার বাবা কি পেল? মরার পরে লজ্জা। স্যার, একটা প্রশ্ন করতে পারি আপনাকে? আপনারা আমার কাছে পৌঁছলেন কি করে? কারণ আমি এতটুকুও ভুল করিনি সমস্ত প্রমাণ পঙ্কজের বিরুদ্ধে করতে। সেটা তো আমরা জানতাম যে পঙ্কজ এ কাজ কোনোদিন করতে পারে না। আর বাকি রইল তোমার অবধি পৌঁছানোর। যখন আমরা দুটো ডিএনএর খোঁজ পেলাম, আমরা তোমার বাবা ইন্সপেক্টর অধিরাজের ব্যাকগ্রাউন্ড চেক করলাম। সেখান থেকেই আমরা জানতে পারি যে ওনার আরো একজন ছেলে আছে, তুমি। ব্যাস, আমরা সেই ছেলের ঠিকুজি খুঁজে বার করলাম তোমার। আর পুরো ব্যাপারটা ছবির মতন পরিষ্কার। অনেক ভুল করেছো তুমি মোহিত, মস্ত বড় ভুল করেছো। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। হয়তো যাবজ্জীবন জেল, না হলে ফাঁসি। ফ্রেডরিক, সরি স্যার, আমি জানি তোমার মনে শুধু আমার প্রতি ঘৃণাই আছে, কিন্তু আমি সত্যি জানতাম না আমার কোনো ভাই আছে। আমি জানি না তোমার সঙ্গে কি হবে, কিন্তু তুমি একটা কথা সবসময় মনে রেখো, আমি তোমার অপেক্ষা করব। I'll wait for you, brother. পঙ্কজ, দেখো, তোমার যে ভালো দিকটা আছে না, সেটা কিন্তু বাঁচিয়ে রাখবে খুব ভালো করে। ওয়েলকাম ব্যাক টু সিআইডি। থ্যাংক ইউ স্যার। স্যার, আই এম সরি স্যার, আপনি ঠিকই বলছিলেন। ইমোশনাল হয়ে আমি স্যার একটু বেশি বলে ফেলেছি। আই এম সরি। দেখো অভিজিৎ, তোমরা সবাই আমার কাছে শুধু সিআইডি অফিসার নও, তোমরা আমার গর্ব, আমার আত্মবিশ্বাস, তোমরা আমার শক্তি। তোমরা আর এসিবি প্রদ্যুমান আজ পর্যন্ত নিজের শক্তিকে সন্দেহ করেনি, না কোনোদিন করবে। সময় তো সব সময়ই মানুষের পরীক্ষা নেয়, কিন্তু কর্তব্যের পথে চলার সময় যদি নিজের সন্তানের উপরেও গুলি চালাতে হয়, আমাদের হাত যেন না কাঁপে। মনে হচ্ছে এখানে কিছু আছে। এই পাতাগুলো বার করো, পরিষ্কার করো এগুলো। পরিষ্কার করো। হ্যাঁ অভিজিৎ, এখানে একটা গাছ পাওয়া গেছে, মনে হচ্ছে ওর মধ্যে কিছু আছে।
কঙ্কাল কোনো মহিলার। আচ্ছা, এটা সঞ্জনা নয় তো? এটাই শহরের সবচেয়ে বিখ্যাত সাইকেলের দোকান স্যার। যদি এখানে কিছু জানতে পারা যায়। আসুন স্যার, কি চাই? কিছু ইনফরমেশন চাই। সিআইডি এখানে কি হয়েছে স্যার? একটু এটা দেখুন, এটা কোনো সাইকেলের টায়ারের দাগ। আপনি কি বলতে পারবেন এটা কোন সাইকেল? আসুন স্যার। এই হলো ওই সাইকেল, JBRX 100। JBRX 100। এই দেখুন স্যার, আমি তো প্রথমেই চিনতে পেরেছিলাম। আচ্ছা, কি বলতে পারবেন এরকম সাইকেল কে কিনতে পারে? মানে আমি বলতে চাইছি, কার কাছে থাকতে পারে এই ধরনের সাইকেল? এটা বলা তো খুবই মুশকিল স্যার, কারণ JBR এর এই সাইকেলটা এখন ট্রেন্ডে চলছে। প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 50টা পিস আমার তো প্রত্যেক দোকানের ব্রাঞ্চ থেকে বিক্রি হয়। আচ্ছা, শহরে অগুন্তি পিসেস আছে, তাদের মধ্যে এই সাইকেলের মালিককে খোঁজা কি করে সম্ভব হবে স্যার? খুবই হাইটেক সাইকেল। 21টা গিয়ার না? হ্যাঁ। শক অবজারভার, লেটেস্ট ডিজাইন। এর দামও নিশ্চয়ই খুব ভালো হবে। দাম 30,000 থেকে শুরু। মানে যেই হোক না, সে খুব অবস্থাপন্ন, বড়লোক ঘরেরই হবে। চলো গিয়ে দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে তো সেরকম কিছু স্পেশাল ইনফরমেশন তো পেলাম না। মনে হচ্ছে আমাদের ইনভেস্টিগেশনটা অন্য পদ্ধতিতে করতে হবে। সঞ্জনা আর শোলা। সঞ্জনা তো বুঝতে পারছি, কিন্তু এই সোলাটা কি? অ্যাড্রেসও হতে পারে, আবার তারিখও হতে পারে। বুঝে উঠতে পারছি না আসলে কি এই পুরো চক্রান্তটা। স্যার, যেইভাবে এই মেসেজটা লেখা রয়েছে, এই সোলা কোনো তারিখ নয়। এটা 100% কোনো জিনিস বা জায়গা যেখানে যেখানে লাশ লুকোনো যেতে পারে। তো এমন কোনো কিছু পেয়েছো, কোনো জায়গা? হ্যাঁ স্যার। স্যার, একটা অদ্ভুত জিনিস জানতে পেরেছি। অদ্ভুত? হ্যাঁ স্যার। স্যার, একটা গাছ আছে যেটাকে আদিবাসী ভাষায় সোলা বলে। গাছ? মানে তুমি বলতে চাইছো ঝোপ, ট্রি? হ্যাঁ স্যার। তার মানে গাছের ভিতরে লাশ? স্যার, ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এই গাছটা দুর্লভ প্রজাতির, কিন্তু মহারাষ্ট্র আর তার আশেপাশের জঙ্গলে এই গাছটা অনেক পরিমাণে দেখা যায়। তাহলে এই গাছ খোঁজার প্রস্তুতি আমাদের নিতে হবে। স্যার। হ্যাঁ বলো। স্যার, সমস্ত ডেটাবেস চেক করে দেখলাম, প্রায় সব মিলিয়ে 53 সঞ্জনা প্রকাশ আছে। তাদের মধ্যে 13 জন গ্রেটার মুম্বাই এলাকাতে, আর বাকি সবাই শহরে। একটা কাজ করতে হবে অভিজিৎ, এই যে কয়জন সঞ্জনা প্রকাশ আছে না, প্রত্যেকের ডিটেলস বের করো। হতে পারে তাদের মধ্যে কোনো একজন সঞ্জনা প্রকাশের মিসিং পার্সনসে রিপোর্ট লিখিয়েছে পুলিশ স্টেশনে। ইয়েস স্যার। এই গাছটা পাওয়া যায় না? হ্যাঁ, এতগুলো জঙ্গল আছে এটার। স্যার, এই গাছ তো কয়েকশো আছে। আর স্যার, শুধু জঙ্গলে না, লোকেদের ফার্ম হাউসে তো অবশ্যই থাকবে। তার মানে আমাদের সেই গাছটা খুঁজতে হবে যার মধ্যে লাশ আছে। খুঁজবো কি করে স্যার? এ তো শুধু কঠিনই নয়, বরং অসম্ভব। হ্যাঁ ফেডরিক, ঠিকই বলেছো, ব্যাপারটা অসম্ভব। এতগুলো গাছের মধ্যে থেকে কোনো লাশকে খুঁজে বের করা সত্যিই অসম্ভব। একটা কাজ করি, আমরা এই সমস্ত কাজ ছেড়ে দিই। আর কি হবে, এতগুলো লোক মারা গেছে, আমার মেয়েটাও মারা গেছে, এই তো। শুধু এইটাই ব্যাপার যে একটা খুনি কলার উল্টে ঘুরে বেড়াবে, হতে পারে খুনের পর খুন করে বেড়াবে। আরে না স্যার। না স্যার মানে কি? যখন তুমি সিআইডিতে জয়েন করেছিলে তখন কি শপথ করেছিলে? আইনকে রক্ষা করবে এরকম শপথ নিয়েছিলে? মানুষকে ন্যায় বিচার দেবে কথা বলেছিলে? তাহলে তোমার মুখ থেকে অসম্ভব শব্দটা বেরোলো কি করে? শোনা মুশকিল, অসম্ভব।
এই শব্দগুলো যেন কোনোদিন তোমার মুখ থেকে না শুনি। স্যার আমার মনে হয় যে আমরা যদি কিছু প্ল্যানিং করে শুরু করি তো তাহলে এই ব্যাপারটা অনেক সহজ হবে। হ্যাঁ স্যার, এই শোলা গাছ যে এরিয়ায় আছে সেই জায়গাটা তল্লাশি নিচ্ছি। সব থেকে আগে ওই এরিয়াতে যেগুলো শহরে আছে। একটা কাজ করি আমরা, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও আমাদের হেল্প নিতে হবে। আমরা আলাদা আলাদা গ্রুপ করে সার্চ অপারেশন করব। এখান থেকে শুরু করব, তারপর এই দিক দিয়ে সামনে এগোবো, তারপর এখানে, তারপর এখানে। আচ্ছা, এক একটা গাছকে চেক করতে কত সময় লাগতে পারে? কিছু দিন, এমনকি কিছু সপ্তাহ লাগতে পারে। কোনো চমৎকার হলে কাজটা তাড়াতাড়ি হবে। একটা কথা বলুন, সোলার গাছ সবকটার মধ্যে কি এরকম গর্ত থাকে? না না, সব গাছ এরকম হয় না, তবে কিছু কিছু গাছ ভেতর থেকে এরকম হয়ে যায়। ওটা কিভাবে? এই গাছগুলোর একটা বিশেষ রোগ হয়, একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার হামলা হয় এদের মধ্যে, আর পুরো গাছটাই ফাঁপা হয়ে যায় ভেতর থেকে। মানে যেই গাছটায় লাশটা লুকোনো হয়েছে সেটা ভেতর থেকে ফাঁপা। চলো, কিছু কাজ তো সহজ হলো, আমাদের সেই গাছটা খুঁজতে হবে যেটায় গর্ত আছে। আচ্ছা, এরকম কোনো এরিয়া আছে যেখানে এই সব গাছে এই ধরনের রোগ ছড়িয়ে আছে? প্রায় 150 বছর আগে চারকোলি ফরেস্ট, ওখানেই রোগ পাওয়া গেছিল। এটা এখানে আছে। খুব দ্রুতই রোগটা ছড়িয়েছিল, আর যতক্ষণ আমরা চিকিৎসা করেছিলাম অনেক গাছ নষ্ট হয়ে গেছিল। আর এগুলো সবই ওই একই গাছ ছিল আগে? হ্যাঁ। এই গাছগুলো এখনো ওখানে আছে? অনেকগুলো। স্যার, এটাই ওই জায়গা যেখান থেকে আমরা আলাদা আলাদা গ্রুপে ডিভাইড হয়ে যাব আর তারপর সার্চ করব। স্যার, সব জায়গা চেক করলাম, কেউ কোথাও সঞ্জনা প্রকাশের নিরুদ্দেশ হওয়ার রিপোর্ট দায়ের করেননি। আর শহরে যে 8 জন সঞ্জনা প্রকাশ আছে তাদের খবর কি? তারা সবাই তো ঠিকঠাকই আছে স্যার, আমি সবকটা চেক করেছি। কোনো গোলমাল হয়নি তো? একটা গন্ডগোল আছে স্যার। আমি যখন আলাদা আলাদা পুলিশ স্টেশনে গিয়ে সঞ্জনা প্রকাশ নামের কারোর নিরুদ্দেশ হওয়ার খবর চেক করছিলাম, তখন আমি একটা খুব আজব কথা জানতে পারলাম। কি আজব ব্যাপার, তাড়াতাড়ি বলো। স্যার, এই যে বেনামে মেসেজ এসেছে না, সেটা শুধু আমরা পাইনি, বরং বিগত কয়েক মাসে 4-4টে পুলিশ স্টেশনে কেউ ঠিক সেরকমই একই রকম মেসেজ পাঠিয়েছে স্যার। মুম্বাই, নাসিক, পুনে, লোনাভালা। বেশ, তাহলে আমরা ওই 4টে পুলিশ স্টেশন থেকে খোঁজ নেব ওই বেনামি বার্তা কারা পাঠাচ্ছে। অন্ধকার হয়ে আসছে, আমার মতে আমাদের ফিরে যাওয়া উচিত। রাত্রিবেলা জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করা উচিত নয়। বলুন, আর কিছুটা সময়, 10টা মিনিট দেখি, তারপর ফিরে যাব। মনে হচ্ছে এখানে কিছু আছে। এই পাতাগুলো বার করো, পরিষ্কার করো, এগুলো পরিষ্কার করো। হ্যাঁ অভিজিৎ, এখানে একটা গাছ পাওয়া গেছে, মনে হচ্ছে ওর মধ্যে কিছু আছে।
কঙ্কাল কোনো মহিলার? আচ্ছা, এটা সঞ্জনা নয় তো? হ্যাঁ স্যার, ঠিক এরকমই মেসেজ আমরাও পেয়েছিলাম কিছুদিন আগে। দেখো তো কে। স্যার এটা দেখুন। সঞ্জনাকে কে মেরেছে? 16ই মে লুকিয়েছে। আমরা ভেবেছিলাম কেউ মজা করছে, পাড়ার বাচ্চারা কেউ, তাই আমরা সেই জন্য সত্যিটা জানার প্রয়োজন মনে হয়নি আপনাদের। কি করে খুঁজে পেতাম স্যার? না কোনো লিড ছিল, না কোনো সঞ্জনার মিসিং রিপোর্ট, না কোনো লাশ পেয়েছিলাম স্যার। তাই তারপর স্যার লিড তো নয়, কিন্তু আমার লেভেলে আমি তদন্ত করেছিলাম, কিন্তু তাতে যে মেসেজ পাঠাচ্ছে তারও কোনো খোঁজ পাইনি, এছাড়া কোনো খুন বা অপহরণও হয়নি। অতএব এটা আমাকে মজা মনে করে ছেড়ে দিতে হয়েছে। এই হলো সেই মেসেজ যেটা আমি থানার দেওয়ালে লেখা পেয়েছি। একদম ওই রকমই লেখা। আমরাও ঠিক এই রকম মেসেজই পেয়েছিলাম। গত কয়েক মাস ধরে 4টে আলাদা আলাদা পুলিশ স্টেশনে আর আমাদের বাড়িতে এই মেসেজটা যে দিচ্ছে, সে তো নিশ্চয়ই মজা করছে না। স্যার, এই যে 4টে শহর, মুম্বাই, নাসিক, পুনে, লোনাভলা, এগুলো একে অপরের থেকে অনেক কিলোমিটার দূরে স্যার। শুধু মেসেজ পাঠানোর জন্য তো কেউ এতগুলো শহরে যাবে না স্যার। আমার মনে হয় এই 4টে শহরের সঙ্গে ওর কোনো কানেকশন আছে। স্যার, ওই মেয়েটার খুন ছুরি মেরে করেছিল স্যার। আর কঙ্কালের বোন ডেন্সিটি দেখে এটা মনে হচ্ছিল যে মরার সময় ওই মেয়েটার বয়স ছিল 20 বছরের কাছাকাছি হবে। 20 বছরের কাছাকাছি? পুরবি, শহরে 8 জন সঞ্জনা প্রকাশ আছে, তাদের বয়স কিরকম? স্যার, প্রথম জনের বয়স 67, 43, 52, 21, 33, 39, 23 আর 29। 21 বছর আর 30 বছর। ওই 21 বছর আর 30 বছর বয়সী যে সঞ্জনা প্রকাশ আছে, ওদের ব্যাপারে আবার খবর নাও। সঞ্জনা দেবী, একটা কথা আমি বুঝতে পারছি না যে এই আপনার আধার কার্ড আর লাইসেন্সে যে ডেট আছে সেটা মানে এর মধ্যেই করা হয়েছে কার্ড দুটো। অ্যাকচুয়ালি স্যার, আমি ছোটবেলা থেকেই ব্রডে থাকতাম, তো আমার কাছে সব আইডি প্রুফ ওখানকারই ছিল। আর এখন তো আমি ইন্ডিয়া এসে গেছি, তো আমার এখানকার প্রুফও দরকার। সো এখানে সব প্রুফ তৈরি করে নিয়েছি। স্যার, এই সাইকেলটা দেখুন। একে? এটা বিকি, আমার ছেলে, সঞ্জনার ছোট ভাই। কোথাও দেখতে পাচ্ছি না তো। কোথায় ভিকি? ও আমি ওকে নিয়ে আসছি স্যার। স্যার, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল, বিকিকে একটু কম প্রশ্ন করবেন। কি বলুন তো, ও অচেনা মানুষ দেখলে ভয় পায়, ওর অটিজম আছে। হ্যালো বিকি। আসলে ব্যাপারটা হচ্ছে, ও অচেনা লোকেদের আর অচেনা জায়গা দেখলে খুব ঘাবড়ে যায়। আরে আরে, এই ভিকি সব থেকে বেশি কাকে ভালোবাসে? ওর কাকিমা মনার সাথে। ভিকি ছোটবেলা থেকেই আমার স্ত্রীর খুব কাছের ছিল। বিকির চিকিৎসা নিশ্চয়ই করাচ্ছেন? চিকিৎসা তো করিয়েছি, কিন্তু আর স্পেশাল স্কুলে ট্রাইও করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। ও অ্যাডজাস্ট করতেই পারছিল না। হ্যাঁ স্যার, আমরা মুম্বাই, পুনে, লোনাভলা, এমনকি নাসিকেও ট্রাই করলাম, কিন্তু কোনো লাভ হলো না। অভিজিৎ, এ তো সেই সব জায়গাগুলোরই নাম নিচ্ছে যেখানে যেখানে সঞ্জনাকে মার্ডার করার মেসেজ পাওয়া গেছে। আপনি কে? স্যার, ও আমার ছেলে সমীর। ও স্কুল থেকেও পালিয়ে যেত, এই জন্য আমরা ওর উপরে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, যাতে ও কোথাও যদি হারিয়ে যায় তাহলে আমরা যাতে ওকে ফিরিয়ে আনতে পারি। আপনারা ভিকির সম্পর্কে আর আমাদের সম্পর্কে এত কথা জিজ্ঞেস করছেন কেন? ওই
একটা কেসের ব্যাপারে এই এরিয়াতে যতগুলো বাড়ি আছে আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করছি, কিন্তু আপনাদের ঘাবড়াবার কোনো কারণ নেই। আপনাদের সঙ্গে কথা বলে এমন মনে হচ্ছে যে এই কেসের সঙ্গে আপনাদের কোনো সম্পর্কই নেই। এনিওয়ে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো এখান থেকে। সঞ্জনাকে দেখে ঠিক লাগলো না, খোঁজ নিতে হবে। স্যার, এটা এজ প্রোগ্রেশন সফটওয়্যার। এটার মাধ্যমে আমরা এটা জানতে পারবো যে এই 5 বছরের বাচ্চাটা 22-23 বছর বয়সে কেমন দেখতে হবে। স্যার, এই দেখুন। তোমার মুখের প্রত্যেকটা ডিটেল এখন আমার কম্পিউটারে চলে এসেছে। এক্ষুনি জানা যাবে যে তুমি দেখতে কেমন। এ তো স্যার অন্য কেউ। এই হলো আসল সঞ্জনা প্রকাশ। আমরা যাকে পেয়েছিলাম সে অন্য কেউ। তার মানে খুনি সঞ্জনাকে মেরে তার জায়গায় অন্য কাউকে সঞ্জনা বানিয়ে প্ল্যান করেছে। সঞ্জনা প্রকাশ। এই নাটকটা বেশি দিন করা যাবে না। সিআইডি লোকগুলো তো বাড়িতে এসে গেছিল। কাল যদি কোনো একটা স্টেপ নেয় তখন কি হবে? আর আর যদি একটুও সন্দেহ হয় না, তাহলে তো আমিই ভেসে যাব। তুমি এই প্রসঙ্গে কাউকে কিছু বলনি তো? না, আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু আমি এই সমস্ত কিছু বেশি দিন কিন্তু করতে পারবো না। হ্যাঁ, আমার খুব ভয় করছে আর আমি এখান থেকে চলে যেতে চাই, ব্যাস। ঠিক আছে রিল্যাক্স। নিজের বাড়িতে বলো যে তুমি একটা ট্রিপে যাচ্ছ আর নিজের জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে পড়ো। কিন্তু কিন্তু আমি যাবোটা কোথায়? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। নিজের জিনিসপত্র গোছাও আর সেই জায়গাটায় দেখা করো ঠিক 4টায়। ঠিক আছে। সঞ্জনা কোথায়? স্যার, সঞ্জনা? স্যার শুনুন না স্যার, কোথায়? ডাকছি স্যার। আপনারা এখানে? আমরা সঞ্জনাকে গ্রেপ্তার করতে এসেছি। কি? আপনারা ওকে গ্রেপ্তার কেন করবেন? কি করেছে ও? একটা খুনের সঙ্গেও জড়িত। আমাদের কাছে ওর নামে ওয়ারেন্ট আছে। না না ইন্সপেক্টর স্যার, আপনার কিছু ভুল হচ্ছে। আমার মেয়ে এরকম করতে পারে না। ইন্সপেক্টর স্যার, অনেক বছর পর আমি আমার মেয়েকে পেয়েছি। আমি তাকে আর হারাতে চাই না। আর হারাতে চান না মানে? সঞ্জনা 8 বছরের ছিল, তখনই আমার আর আমার স্বামীর বিচ্ছেদ হয়। সঞ্জনাকে নিয়ে আমার স্বামী ইউএস চলে যায়। তারপর কখনোই আমি আর সঞ্জনাকে দেখতে পাইনি। এই কিছু মাস আগেই ওনার মৃত্যু হয়। আর আমার সঞ্জনা আমাকে ফোন করে যে মা, আমি তোমার কাছে যেতে চাই, ফ্যামিলির সঙ্গে থাকতে চাই। খুব মুশকিলের মধ্যে দিয়ে আমি সঞ্জনাকে পেয়েছি। ওকে গ্রেপ্তার করবেন না। আই এম সরি, কিন্তু সঞ্জনাকে তো আপনি আগেই হারিয়েছেন। সঞ্জনাকে খুন করা হয়েছে। আর যে আপনার মেয়ে সেজে এখানে রয়েছে সে একজন বহুরূপী। সঞ্জনা সেজে এখানে রয়েছেও। সরে যান তাড়াতাড়ি। ওপরে ওঠো, সাবধানে।
শি ইজ ডেড। ও নো। স্যার, ওরই ফোন মনে হচ্ছে। কিছু লেখা আছে স্যার এটাতে। মনে হয় সুইসাইড নোট। আমি আসল সঞ্জনাকে মেরে ওর জায়গা নিতে চেয়েছিলাম, যাতে সুখ স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারি। সঞ্জনাকে খুন করে সেই অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তাই সুইসাইড করছি। ফ্রেডি, পঙ্কজ, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করো। আর এখানে যতজন লোক আছে ওদের সবার ডিটেলস নিয়ে নাও, কে কখন কোথায় ছিল। না 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 না, এটা ঠিক নয়। ও আত্মহত্যা তখনই কেন করলো যখন আমরা ওকে গ্রেপ্তার করতে এখানে আসি? হঠাৎ করে কি ওর বিবেক জেগে উঠলো নাকি? স্যার, এইসবে এই মেয়েটা একা ছিল না, পরিবারের অন্য সদস্যও জড়িত আছে। আর সব কিছু জেনে যাওয়ার ভয়ে একে রাস্তা থেকে সরিয়ে দিল। তখন আপনি কোথায় ছিলেন? স্যার আমি রুমে ছিলাম, আওয়াজ শুনে এসেছিলাম। আর আপনি? স্যার আমি বাইরে ছিলাম, আওয়াজ শুনে এখানে এলাম। স্যার ওই মেসেজে যা লেখা আর বিকি যা লিখেছে দুটোই সেম। আমি ম্যাচ করিয়েছি। আর ওর কাছে ওই একই সাইকেল আছে, JBR 1000। আর ওর ওই 4টে শহরের সাথেও যোগাযোগ রয়েছে যেখানে মেসেজগুলো পুলিশকে দেওয়া হয়েছিল। স্যার, আই থিঙ্ক এতগুলো প্রমাণ যথেষ্ট এইটা প্রমাণ করার জন্য যে এই মেসেজগুলো বিকিই পাঠাতো। ভয় পেও না বাবা, দেখো কে এসেছে। তোমার বন্ধু হয় বাবা, তোমার সাথে কথা বলতে চায়। আমি তো আছি তোমার সাথে, ভয় পেও না বাবা। ভিকি, তোমার মা বললো যে তোমার নাকি প্লেন খুব পছন্দ, হ্যাঁ? আরে বাহ, তোমার কাছে তো অনেকগুলো প্লেন আছে দেখছি। তুমি আমাকে দেখাও প্লিজ, প্লিজ প্লিজ আমাকে দেখাও না প্লিজ। দেখাও দেখাও বাবা, হ্যাঁ? দেখাও। আরে বাহ, এটা? আরে তার আগে আমি তোমায় কিছু দেখাতে চাই। তোমার জন্য গিফট নিয়ে এসেছি, দেখো। নিয়ে এটা নাও। খুব সুন্দর, তোমার পছন্দ হবে, দেখো। ওয়াও, জেট এরোপ্লেন! আমি না বড় হয়ে পাইলট হব, তখন সব প্লেন উড়াবো। বাহ, এই সব প্লেন উড়াবো। আমাকেও বসাবে? পাক্কা পাক্কা। আরে বাহ! আরে শোনো, আমার একটা বন্ধু আছে, ও সত্যিকারের পাইলট। তুমি কি কথা বলবে ওর সঙ্গে? তুমি চাইলে ওর সঙ্গে ঘুরতে পারো, হ্যাঁ? মাকেও সঙ্গে করে নিয়ে যেও, কি বলো? আরে দারুণ ব্যাপার। আচ্ছা শোনো, আমার একটা কথা বলো, সঞ্জনা দিদির ব্যাপারে তুমি জানতে পারলে কি করে? আরে ভিকি, এটা আবার কি হলো? আরে ভিকি, আমি তোমার বন্ধু, আমাদের কেন ভয় পাচ্ছ তুমি? দেখো আমি পুলিশ, তুমি তো নিজেই বলতে চেয়েছিলে সঞ্জনা দিদির ব্যাপারে, হ্যাঁ? প্লিজ বলো, কি করে জানতে পারলে? কিছুদিন আগে আমি রাতে। কারোর একটুও সন্দেহ হয়নি যে আমি আসল সঞ্জনা নই, নকল সঞ্জনা। এবার আসল সঞ্জনার ডেড বডি সারা জীবনের মতো এই শুলা গাছে লুকোনো থাকবে। আমরা এখানে আনন্দ করব। আমাদের আন্দাজ ঠিকই ছিল, এই নকল সঞ্জনার সঙ্গে আরো কেউ যুক্ত ছিল, আর হতে পারে ওর খুন করে দিয়েছে। হ্যাঁ পুরবি, কোথায়? ওকে ওকে, এই নকল সঞ্জনার ব্যাপারে একটা লিড পাওয়া গেছে। ওর ফোনে একটা সিক্রেট ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে, যাতে ওর আসল নাম আছে নয়না। আর এই অ্যাকাউন্ট থেকেই ও প্রত্যেক মাসে কাউকে টাকা পাঠাতো নাগপুরে। নয়না আমাদের মেয়ে হয় স্যার, ও পেশায় একজন অ্যাক্ট্রেস, কিন্তু
একটা অ্যাসাইনমেন্টের কারণে ও মুম্বাইতে রয়েছে। কিন্তু আপনি এমনভাবে জিজ্ঞেস করছেন কেন? কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? না, ও ঠিক নেই। নয়না মারা গেছে। না, ও মরতে পারে না। কালই ও আমার সাথে ফোনে কথা বলেছিল। না, ওর মৃত্যু কখনো হতে পারে না। ওর মৃত্যু। আমাদের সন্দেহ হচ্ছে যে কেউ ওকে খুন করেছে। হতে পারে সে যার জন্য ও কাজ করত। ম্যাম প্লিজ প্লিজ নিজেকে সামলান। দেখুন, নয়নাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু ওর খুনিকে ধরে শাস্তি তো দিতে পারবো ম্যাডাম। প্লিজ আপনি নিজেকে সামলান। ও কার হয়ে কাজ করতো? হ্যাঁ, আমাকে বেশি কিছু বলেনি। ও একটা ভালো অফার পেয়েছিল, খুব আনন্দে ছিল। বলেছিল, মা খুব ভালো রোল পেয়েছি। কাজের অফারটা মুম্বাই থেকে এসেছিল। মে মাসেই ছিল। মে মাস? থ্যাংক ইউ ভেরি মাচ। মে মাস মানে যখন সঞ্জনার ইন্ডিয়াতে ফেরার কথা ছিল তখন। সঞ্জনার নামে 50 কোটি টাকা ট্রাস্ট ছিল, যার মধ্যে 60% গত কয়েক মাসে আর বাকি টাকাগুলো গত কয়েক সপ্তাহে বিদেশি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, যেটাকে আমরা ট্রেস করতে পারিনি। তার মানে নয়নাকে কেউ তার কাজে ব্যবহার করেছে আর কাজ শেষ হতেই রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু কে? এই রহস্য তো নয়নার সঙ্গেই শেষ হয়ে গেছে। বা হয়তো নয়। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। অঞ্জনা যে খুন হয়েছে সেই সত্যিটা তো নয়না স্বীকার করেই নিয়েছিল, কিন্তু ওর খুনি এখনো পর্যন্ত ধরা পড়েনি। আর ওর খুনি এই বাড়িরই কোনো সদস্য। কিন্তু সে বেশিক্ষণ বাঁচতে পারবে না, কারণ তাকে ধরার জন্য আমাদের কাছে একটা প্ল্যান আছে। আর বিকির সাহায্যে আমাদের এই প্ল্যানটা সফল হতে পারে। উইকি আমাদের এই খুনের ব্যাপারে বলেছিল, তার মানে খুনির ব্যাপারেও নিশ্চয়ই কিছু জানে, কিন্তু বলতে পারছে না। যদি কোনো বাচ্চা খারাপ, ভয়ঙ্কর বা বিপজ্জনক জিনিস দেখে ফেলে, তো শক বা স্ট্রেস থেকে বাঁচার জন্য ওদের মস্তিষ্ক সেটাকে এক কোণে ব্লক করে দেয়। ওদের এই কথাটা মনে তো থাকে, কিন্তু পুরোপুরি নয়। ভিকির সাথেও এরকমই হয়েছে। এই জন্য ও আমাদের মেসেজ পৌঁছে তো দিয়েছে, কিন্তু তার বেশি ডিটেলস দিতে পারেনি। সেই জন্য আমরা দিল্লি থেকে অটিজম স্পেশালিস্ট একজনকে ডেকে পাঠিয়েছি, যে একটা যন্ত্র আর বিশেষ টেকনিক দিয়ে ব্রেন প্যাটার্ন রিডিং এর মাধ্যমে ভিকির মতো বাচ্চাদের মস্তিষ্কে যা লুকিয়ে রয়েছে সেটা পড়ে নিতে পারেন। আমরা ওর মাথায় একটা বিশেষ ডিভাইস পরাবো, আর তারপরে ওর আলাদা আলাদা সবার ছবি দেখাবো। চিনতে পারা, স্মৃতিশক্তি আর এইরকম বিভিন্ন রকম তথ্য আলাদা আলাদা জায়গা স্টোর হয়। ছবিগুলো দেখার পর ওই ডিভাইসে একটা লাইট জ্বলবে, আর যে ছবিটা দেখার পর ব্রেনের আলাদা আলাদা জায়গায় লাইটটা জ্বলবে, কিংবা ইজি তার মানে ইলেকট্রোএনসেফেলোগ্রাম উপর নিচে যদি হয়, তার থেকেই জানা যাবে যে সেই হচ্ছে খুনি, যাকে বিকি দেখেছিল। মনা কাকি, বিকি বাবা নিজের ঘরে নেই। কি? বিকি বাবা ওর নিজের কি ঘরে হলো? নেই। কোথায় গেল? কোথায় গেল? জানি না কি হয়ে গেছে ওর। যেভাবে হোক ওকে খুঁজে আনুন, যা খুশি করুন। ও স্কুল থেকেও পালিয়ে যেত, এই জন্য আমরা ওর উপর ট্র্যাকার লাগিয়েছিলাম। আর যদি ট্র্যাকার লাগানো থাকে তাহলে তো আমরা ওকে ট্র্যাক করতে পারি। হ্যাঁ, এক মিনিট। স্যার, ট্র্যাকিং ডিভাইস ড্রয়ারে নেই। আমার ছেলেকে বাঁচিয়ে নিন, যেভাবে হোক ওকে আমার কাছে এনে দিন। আপনি একদম ভয় পাবেন না, ওর কিছুই হবে না। স্যার, যেই খুনি হোক, এই ট্র্যাকিং ডিভাইসটা তার কাছেই আছে।
তুই বিকি নয়? তাহলে বিকি কোথায়? বিকি একদম ঠিকঠাক আছে। বিকি কখনো হারিয়েই যায়নি, সেই কারণে ওকে খোঁজারও প্রয়োজন নেই। তুই তো একটা বোরে, মানে সৈনিক। আসল খেলোয়াড় কোথায় সেটা বল। এটা খুনির কাছে পৌঁছানোর আমাদের একটা প্ল্যান ছিল, যেটা সাকসেসফুল হয়েছে। তাই এখন শুধু এই একটাই উপায় আছে খুনিকে ধরার জন্য। প্রথমে বিকির সাহায্যে ওর কাছে পৌঁছানোর কথা বলবো, আর তারপর বিকির নিখোঁজ হয়ে যাওয়ার খবর দেব। খুনি ভয় পাবে, আর সেই কারণে ও ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে বিকিকে খোঁজার চেষ্টা করবে। কিন্তু ও বিকি হবে না, আমাদের কোনো লোক থাকবে, ঠিক আছে? ঠিক আছে। এই প্ল্যানের সাহায্যে আমরা তো খুনিকে পেয়ে গেছি, কিন্তু ও তো শুধুমাত্র বোড়ে ছিল। আসল মাস্টারমাইন্ড অন্য কেউ। আর সেখানেই আছে, এই ঘরের মধ্যে। কপিল, কি প্ল্যান বানিয়েছো তুমি? তুই নিজের কুর্তুতো বোনকে মেরে ফেললি। ম্যাডাম প্লিজ, আমি তোকে ছাড়বো না। ছেড়ে দিন। স্যার, একে ফাঁসির শাস্তি দেবেন, একে ছাড়বেন না। এ আমার মেয়েকে মেরে তো ফেলেছে। কপিল, কেন করলে এটা? আমি এসব করেছিলাম। আমি সঞ্জনাকে মেরে ওর লাশটাকে লুকিয়ে ফেলেছিলাম, আর তারপর ওর বদলে আমি দ্বিতীয় সঞ্জনাকে নিয়ে আসি। আই এম সো এক্সাইটেড। কত বছর পর সবার সঙ্গে দেখা হবে, মমির সাথে, বাকিদের সাথে। সবাই কত হ্যাপি হবে, তাই না? এই জন্যই তো আমি কাউকে বলিনি, সবাইকে সারপ্রাইজ দেব। কি? হ্যাঁ, খুব ভালো হবে। গাড়ি থামালে কেন? স্যার, মনে হচ্ছে গাড়ি খারাপ হয়ে গেছে, আমি দেখছি। ভাই, এখান থেকে কত দূর আমাদের বাড়ি? এতটাই দূর যে সেখানে তুমি কোনোদিন পৌঁছবে না। তারপর আমরা সঞ্জনা লাশটাকে ওই শোলার গাছেতে লুকিয়ে দিয়েছিলাম। তারপর নয়না, যে একজন অ্যাক্ট্রেস, তাকে আমি সঞ্জনার বদলে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, যাতে সঞ্জনার নামে যে লাখ টাকা ট্রাস্ট আছে সেটা আমরা পেয়ে যাই। আর শুধু টাকাই নয়, বরং সঞ্জনার আসার আগে যে সম্পত্তি ছিল সেটা আমাদের নামে ছিল। কিন্তু যেই সঞ্জনা এলো, আমাদের ভাগ কমে গেল। এই জন্যই আমি স্যার প্ল্যানটা করেছিলাম। স্যার, সবকিছু ঠিক চলছিল, কিন্তু যেই আপনারা এলেন, নয়না ঘাবড়ে গেছিল, আর আমি ভাবলাম যে কিছু গড়বড় না করে দেয় ও। এই জন্য আমি নয়নাকেও মেরে দিয়েছিলাম। কিন্তু আপনারা আমার সমস্ত প্ল্যানেতে জল ঢেলে দিলেন। এতক্ষণ তো শুধু জলই ঢেলেছি। তোমার অপরাধের শাস্তি এখনো বাকি আছে। নিয়ে যাও ওকে। যা। ভিকি, থ্যাংক ইউ ভিকি, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তুমি না থাকতে তাহলে সঞ্জনার খুনিকে ধরতেই পারতাম না। তুমি খুব সাহসী। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। গান আর ব্যাচ।
এটা অন্যায় হচ্ছে, এটা খুবই অন্যায় হচ্ছে। নো অফেন্স স্যার, কিন্তু আপনি আপনি সবসময় আমাদের উপর এইভাবে সন্দেহ করতে পারেন না স্যার। এটা তুমি কি বলছো অভিজিৎ? কি ভুল বললাম আমি? যখনই কোনো সিআইডি অফিসারকে মিথ্যে ব্লেম দেওয়া হয়েছে, আপনি আমাদের উপর কখনোই ভরসা করেন না। এটা তুমি কি বলছো অভিজিৎ? আমি তোমার কাছে এটা আশা করিনি। স্যার, আমাদেরও আপনার কাছে কিছু আশা থাকে স্যার। আপনার একটা ইশারায় আমরা যে কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত থাকি। তাহলে এটুকু আশাও কি অন্যায় যে আপনি খারাপ সময় আমাদের পাশে থাকবেন, আমাদের আপনি সহযোগিতা করবেন? তোমাদের আমি সহযোগিতা করি না? সত্যিটা জানার চেষ্টা করিনি? সত্যিটা জানার চেষ্টা করে অনেকবার আপনি আমাদের আত্মসম্মানে আঘাত করেছেন স্যার। আমাদের দায়িত্ব আর কর্তব্যকে আপনি সন্দেহ করেছেন। যখন আমাকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল, আপনি আমার উপরে ভরসা করেননি স্যার। আর যতক্ষণ পর্যন্ত অভিজিৎ নিজেকে নির্দোষ প্রমাণিত করছে, ওকে জেলেই থাকতে হবে। যখন দয়াকে মিথ্যে অপবাদ দেওয়া হয়, তখন ওকেও আপনি ভরসা করেননি স্যার। কিন্তু হয়তো আপনি একটা কথা ভুলে গেছেন, একবার আপনাকেও এরকম মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল স্যার। সেই মুহূর্তে আমাদের মধ্যে কেউ আপনাকে সন্দেহ করেনি। আমরা শক্ত দেওয়াল হয়ে আপনার সামনে দাঁড়িয়েছিলাম স্যার, যাতে আপনাকে কেউ ক্ষতি করতে না পারে। তাহলে আমাদের খারাপ সময় কি আপনি আমাদের পাশে দাঁড়াতে পারেন না? অভিজিৎ কোনো অপরাধীর থেকেও বিপজ্জনক একজন ইমোশনাল সিআইডি অফিসার। তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ অভিজিৎ। আমি তোমাকে এই কেস থেকে সরিয়ে দিলাম। পুরবি, আজ থেকে পঙ্কজের কেস তোমরা দুজন ইনভেস্টিগেট করবে, শুধু শুধু তোমরা দুজনে। ঠিক আছে স্যার। এখন আমার উপরে আপনার এতটুকুও ভরসা নেই যে কেসটাকে আমি নিউট্রাল ভাবে দেখতে পারবো কিনা। এত বছর ডিউটির পর এরকম মেডেল তো ভাগ্যবানেরাই পায়। থ্যাংক ইউ স্যার। নিজের পিঠ আমার দিকে করে দাঁড়িয়ে পড়ো। চলো এটাও করে দেখে নি। আপনি এসে গেছেন স্যার। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। ওইখানে আপনার ফাইলটা আছে, ওখানে পুরো ফাইন্যান্সিয়াল প্ল্যান পড়ে আছে এবং আমার স্থির বিশ্বাস যে আপনার খুব পছন্দ হবে। আরে এ তো নকল। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। হোয়াট? কখন? আচ্ছা ঠিক আছে,
দয়া, অভিজিৎ, বিক্রম বিজয় খুন হয়েছে। বিক্রম বিজয় মানে ওই কেলেঙ্কারি কেসের? হ্যাঁ হ্যাঁ, ওই বিক্রম বিজয় আজও আইনকে ফাঁকি দিয়ে পালাচ্ছিল, আর আজও খুন হয়েছে ওরই বাড়িতে। একদিন না একদিন তো এটা হওয়ারই কথা ছিল স্যার, এত শত্রুও পুষেছে ঘরের মধ্যে। স্যার আই এম রিয়েলি সরি স্যার, একটু লেট হয়ে গেলাম। কি ব্যাপার পঙ্কজ, কোথায় ছিলে তুমি? স্যার আসলে বাবার শ্রাদ্ধ ছিল আজ, তাই মন্দিরে গেছিলাম পুজো দিতে। ঠিক আছে, আর এটা হাতে কি হয়েছে? আরে স্যার আসতে গিয়ে লেগে গেল, তেমন কিছু না, খুব বেশি লাগেনি স্যার। ঠিক আছে, তৈরি হয়ে নাও, একটা মার্ডার কেস এসেছে। আর শোনো, কার আবার মার্ডার হলো? বিক্রম বিজয়। সিআইডি? হ্যাঁ স্যার আমি গোপাল, বিক্রম স্যারের ম্যানেজার। এই তিনজন কারা? এ মোহিত, বিশাল আর ও হলো রাঘব, এরা স্যারের সিকিউরিটি গার্ডস। ও, আর ইনি? ইনি বিক্রম স্যারের ওয়াইফ মধু ম্যাডাম, আর বাকিরা সব স্টাফ। বডি কোথায়? স্যার বডি ভেতরে আছে। এই ঘাড়ে আঘাত করেছে আর পেট আর বুকেও মেরেছে। খুনি এটা শিওর হতে চেয়েছিল যে কোনোভাবেই যেন এ বেঁচে না যায়। মনে হচ্ছে এটা দিয়ে আঘাত করেছে এর ওপর। বিক্রমের ফোনে শেষ মেসেজটা কোনো আননোন নাম্বার থেকে এসেছিল, নিজের পিঠ আমার দিকে করে দাঁড়াও। পিঠ আমার দিকে মানে ওই লোকটা কি একে নিজের মুখ দেখাতে চাইনি নাকি? এই দেখুন স্যার, ফুলদানি থেকে আমি কি পেয়েছি, অডিও রেকর্ডিং ডিভাইস। অডিও রেকর্ডিং ডিভাইস মানে এই রুমের মধ্যে যা কথাবার্তা হচ্ছিল সেটা কেউ শুনছিল। স্যার ওর আমি নাম তো জানি না, কিন্তু ও যেভাবে প্রস্তুতি নিচ্ছিল ওটা দেখে তো মনে হচ্ছিল যেন ওনার কোনো বিশেষ ক্লায়েন্ট হবে, আর উনি বিক্রমের সাথে দেখা করতে চাইছিলেন। এই ক্লায়েন্ট বিক্রমের কন্ট্যাক্ট এলো কি করে? স্যার আমার জন্যে ও আগে আমাকে কন্ট্যাক্ট করেছিল। ও বিক্রম স্যারের পুরো ইতিহাস ভালো করে জানতো, আর বিক্রম স্যার ওর এই হোমওয়ার্কে খুব ইমপ্রেসড হয়েছিল, আর উনি আমাকে মিটিং ফিক্স করতে বলেছিলেন। আপনি ওর সঙ্গে আগে দেখা করেছিলেন? না স্যার, ওই ফোন করেছিল, আর সেটাও প্রাইভেট নাম্বার থেকে। তাহলে আপনারা মিটিং এর আগে সবকিছু দেখে নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার। ওই রুমটা খুব ভালো করে চেক করে নিয়েছিলেন তো? হ্যাঁ। তাহলে এই অডিওর রেকর্ডিং ডিভাইস এটা রুমের মধ্যে এলো কি করে? স্যার এটা কোথায় ছিল? ফ্লাওয়ার পটের মধ্যে। ফ্লাওয়ার পটে? ওটা তো তুই চেক করেছিলিস না মোহিত? আমি চেক করেছিলাম স্যার, কিন্তু আমি এটা ফ্লাওয়ার পটে দেখতে পাইনি।
দেখতে পাননি? আগে না। আচ্ছা, কিভাবে তুমি দেখলে না? ব্যুরো চলো, ওখানে সবাই খুব ভালোভাবে দেখতে পায়। মোহিতের উপর নজর রাখবে। গুলি চালাবে না। কৈলাস স্যার, আপনি? কে ইনি? ইনি সিবিআই অফিসার কৈলাস বাবু। কেমন আছেন স্যার? দারুণ। কি ব্যাপার স্যার, হঠাৎ করে আপনি আমাদের রাস্তা আটকে দিলেন? অভিজিৎ, আমার ওই লোকটাকে চাই যে তোমাদের সিআইডির গাড়িতে বসে আছে। মোহিত? ও ও আমাদের অপরাধী স্যার, ওকে আমরা ব্যুরোতে নিয়ে যাচ্ছি ইন্টারোগেট করার না জন্য। অভিজিৎ, ও অপরাধী নয়, ও একজন সিবিআই অফিসার। কি বলছেন আপনি? এই মোহিত সিবিআই অফিসার? কিন্তু স্যার, এ তো ওই বিক্রমের ওখানে গার্ডের চাকরি করছিল। দেখাবার জন্য, সত্যিটাকে লুকোবার জন্য। কিরকম সত্যি স্যার? মোহিত একজন আন্ডার কভার। ও আমার কথাতেই ওখানে ডিউটি করছিল, আর আমার কথাতেই ও বিক্রমের ওখানে রেকর্ডিং ডিভাইসটা লাগিয়েছিল। আর এই কারণে কিছুই বলতে হচ্ছিল না। আন্ডার কভার, মরে যাবে কিন্তু প্রোটোকল ভাঙবে না। না ঠিক আছে স্যার, ওই অ্যাকচুয়ালি কিছু জিজ্ঞাসাবাদ তো করতেই হবে, খুনের ব্যাপার তো, জাস্ট জেনারেল জিজ্ঞাসাবাদ। আর আমরা ওই অডিও রেকর্ডিংটা পেতে পারি স্যার? আমরা জানতে চাই যে খুনি আর বিক্রমের মধ্যে কি কথা হয়েছে। আপনি এসে গেছেন স্যার, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। ওইখানে আপনার ফাইলটা আছে, ওখানে পুরো ফাইন্যান্সিয়াল প্ল্যান পড়ে আছে, এবং আমার স্থির বিশ্বাস যে আপনার খুব পছন্দ হবে। এটা নকল। মনে হচ্ছে এই বিক্রম বিজয় খুনিকে চেনে, সেই কারণে খুনি ওকে নিজের মুখ দেখতেই দেয়নি। আর যখন বিক্রম জানতে পারে যে যে টাকাগুলোকে দেওয়া হয়েছে সেগুলো নকল, তখন সে বিক্রমকে খুন করে আর ব্যাগ নিয়ে চলে যায়। একটা কাজ করি আমরা, এই মোহিতকে, আন্ডার কভার পুলিশকে কিছু জিজ্ঞাসাবাদ করি। আই এম সরি স্যার, এই কেসটা এখনো বন্ধ হয়নি। এই জন্য আমি যদি আপনাদের এর থেকে যদি কিছু বেশি বলি তাহলে প্রোটোকল ভাঙা হবে, হুইচ আই ডোন্ট ওয়ান্ট। দেখো মোহিত, আমি তোমার প্রোটোকলকে রেসপেক্ট করি। এমন তো কিছু পেয়েছো তোমার ইনভেস্টিগেশন চলাকালীন যেটা হয়তো তোমার প্রোটোকলের মধ্যে পড়ে না, আর সেই জন্য তুমি আমাদের কিছু বলতে পারো। কিছু তো একটা বলবে যে সূত্র ধরে আমরা খুনি পর্যন্ত পৌঁছতে পারি। আমি আপনাদের শুধু এটা বলতে পারি যে গত কয়েক বছর ধরে সিবিআই এই বিক্রমের পিছনে পড়েছিল। আজ থেকে 15 বছর আগে, সাল 2002-তে সিবিআই এক আন্ডার কভার অফিসারকেও বিক্রমের পিছনে লাগিয়েছিল কিছু বিশেষ প্রমাণ জোগাড় করতে, কিন্তু কিছু পাওয়া যায়নি। আর আনফর্চুনেটলি আমাদের এই অফিসার মারা যান। এক মিনিট, নাম কি ছিল এই অফিসারের? ইন্সপেক্টর অধিরাজ। ইন্সপেক্টর অধিরাজ? এই বোতলে যে রক্তটা আছে, এই রক্তে বিক্রমের ডিএনএ ছাড়াও অন্য কারো ডিএনএ আছে। বিক্রমের ডিএনএ ছাড়াও অন্য কারো ডিএনএ আছে? তুমি বলতে চাইছো অন্য কেউ ছিল? কে ছিল সালুকে? ক্রিমিনাল ডাটাবেসের সঙ্গে কম্পেয়ার করে দেখেছিলে, ম্যাচ করে দেখেছিলে তুমি? তার দরকার পড়েনি। প্রয়োজন ছিল না কি বলছো সালুকে? সেটা কার ডিএনএ? ওই ডিএনএ পঙ্কজের। হোয়াট? ওই ডিএনএ পঙ্কজের? আমাদের পঙ্কজের? আমাদের পঙ্কজের। এটা কি করে হতে পারে? সিআইডি অফিসার হলো পঙ্কজ। সিআইডি অফিসার পঙ্কজ খুন করতে পারে? আমাদের একজন অফিসার খুনি? কিন্তু স্যার, পঙ্কজ কেন খুন করতে যাবে? সেটাই তো, সিআইডি অফিসার কেন খুন করতে যাবে? স্যার, বিক্রমের বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে পুলিশ একটা বেবারিশ মোটরসাইকেল পেয়েছে স্যার। কার মোটরসাইকেল ছিল ওটা? স্যার, ও পঙ্কজের। ওটা ভাবছিলাম তাই। তার মানে
পঙ্কজের বাইকটা পাওয়া গেল ওখানে, আর আপনাদের কারুর অবাক লাগলো না? ফ্রেডি, বিক্রম বিজয় যে মারা গেছে আজ 15 বছর আগে, অধিরাজ বাবু পঙ্কজের বাবা একটা আন্ডার কভার কপ বডিগার্ড সেজে বিক্রম বিজয়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল, আর সেই কারণে ও মারাও গেছে। তার মানে স্যার পঙ্কজ এটা ভাবে যে পঙ্কজের বাবার মৃত্যুর পিছনে এই বিক্রম বিজয়ের হাত রয়েছে, আর এই জন্য ও ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য পঙ্কজ এখন কোথায়?